হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসিখুশি আছেন। আমি সৌম্য মুখার্জি অশরীরী চ্যানেলে আজ বুধবার আপনাদের সঙ্গে। কেউ কেউ বলেন যে ভিডিওটা একটু মানে মিনিমাম সাইজ হলে ভালো হয়, আবার কেউ কেউ বলেন না বড় গল্প শুনতে চাই। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমাকে তো দাড়িপাল্লা সমান সমানভাবে রেখে তো চলতে হবে। তো চলুন আজকে দুটো ঘটনা আমি শোনাই। জানি না কত বড় হবে, গল্পের আকার মানে ঘটনার আকার যেরকম হয় সেরকমই তো ভিডিও হবে। তো চলুন আমি বলি। প্রথমে আমি সুমন্ত্র বাবুর ঘটনাটা বলছি। সুমন্ত বাবু আমার ফেসবুক প্রোফাইলে অনেক দিন আছেন, অনেক দিন, আজ থেকে নয়। তো এই সুমন্ত বাবু একটা ঘটনা আমাকে পাঠিয়েছেন। এই সুমন্ত বাবুরা ৮-১০ জন মানে বন্ধু বান্ধব আছেন, একটা সার্কেল। একসময় খেলাধুলো করেছেন একসাথে, ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন। এরপরে চাকরি বাকরির জগতে ঢুকেছেন, কেউ ব্যবসা। তো এরা মাঝে মধ্যে গেট টুগেদার করতো, মানে কোনো পিকনিকে যেত বা কোনো বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া, বন্ধুরা সব একসাথে হতো। এখন সবারই বিয়ে শাদী করার পরে চাকরির চাপ, ব্যবসার চাপ, এগুলো তো হয় না খুব একটা। তো সুমন্তবাবু একদিন ওই ফোন করে, মানে ওনার এক বন্ধুকে ফোন করে। তো ফোন করে উনি বলছেন যে হ্যাঁ রে, আমরা এই বন্ধুরা অনেক দিন মানে কোনো জায়গাতে এক জায়গায় মিলিত হই না, তা একটা কাজ করা যায়। সবাই মিলে ঠিক কর না, একদিন কোনো একটা জায়গায় গিয়ে বা কারোর বাড়িতে একটা গেট টুগেদার করি। তো তখন সেই বন্ধু বলেছে যে হ্যাঁ অবশ্যই, এটা তো তুই ভালো কথা বলেছিস, অনেকদিন আমরা একসাথে হই না, তো দেখছি আমি ফোন করে সব অ্যারেঞ্জ করছি, এই কথাটা বলেছে। তো বলবার পরে এবারে ব্যাপারটা হয়েছে কি যে তখন ওই বন্ধু বলছে শোন, তমালকে কিন্তু, ওনাদের আর এক বন্ধু আছে তমাল, তমালকে কিন্তু একটু ডাকতে হবে। কারণ তমালকে থাকতে বলবো, কারণ দেখ ওর বউ মারা গেছে, বেশ কিছুদিন হলো। মারা যাওয়ার পর থেকে তমাল একটু মন মরা থাকে। হ্যাঁ, এই তমালবাবু উনি একজন ব্যবসায়ী, ঠিক আছে, কিন্তু এনাদের বন্ধু। তো তখন সুমন্তবাবু বলেছে হ্যাঁ অবশ্যই, তমাল তো নিশ্চয়ই থাকবে, তমালকে তো নিশ্চয়ই ইনভাইট করবি, তা তুই অ্যারেঞ্জটা কর। তো যাই হোক, ওরা সব অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করেছে কোনো এক বন্ধুর ফ্ল্যাটে, ঠিক আছে, ওই সবাই একত্রিত হওয়া আর কি, বুঝতে পেরেছেন? তো কোনো একটা বন্ধুর ফ্ল্যাটে এইরকম হয়েছে, ওই ৮-১০ জন বন্ধু, এনারা সবাই গেছেন, ওই তমালবাবু এসছেন, ঠিক আছে, ওনাদের বন্ধু। তো এইবারে রান্না বান্না তো সেরকম কিছু না, বলছেন যে রুমালি রুটি, মটন কষা, স্যালাড, আর সাথে নীল লাল জল, এ তো বুঝতেই পারছেন, ওর তো থাকবেই, কম্পালসারি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা আড্ডা টাড্ডা দিয়েছি। তো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, ড্রিঙ্কসও হয়েছে। তো এবারে যে যার বাড়ি ফেরার পালা, ঠিক আছে। এবারে আমাদের এই মানে খাওয়া দাওয়ার শেষে আমরা দেখছি যে মটন কষা অনেকটা বেঁচে গেছে। মটন কষাটা অনেকটা, আসলে দেখুন, ওই সমস্ত জিনিসের সাথে হার্ড ড্রিঙ্কস নিলে পরে না খাওয়া দাওয়ার অতটা তো থাকে না, বেঁচে যায় অনেক জিনিস। তো মটন কষা অনেকখানি রয়ে গেছে। তো তখন এরা তমালবাবুকে বলেছেন যে তমাল, তুই একটা কাজ কর ভাই, তোর মেয়ে আছে, মেয়ে যদি ছোট না বড়, তা বলছে তুই নিয়ে যা, মেয়েটা খেতে পারবে, হুম, ভাইজি খুব আনন্দ করে খাবে, তুই নিয়ে যা এটা বাড়িতে। তমালবাবু ইতস্তত করছেন, তারপর বললেন যে সবাই জোরাজুরি করাতে তমালবাবু নিয়েছে, নিয়ে মানে বাইক টাইক নিয়ে এসেছিলেন, যে যার মতো বাড়ি চলে গেছে। সুমন্তবাবু বলছেন যে বাড়িতে তো আমি এসছি, আরে খানিকক্ষণ বাদে তমালের, আমার সেই বন্ধু তমাল, তার মেয়ের ফোন, বাড়িতে ডাকছে। এবার আমি তো চমকে গেছি, কি হলো রে ভাই, কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে বসলো না কি? হ্যাঁ, কারণ ড্রিঙ্কস করা অবস্থায় মানে অ্যাক্সিডেন্ট হতেই পারে মোটর বাইক। তো অন্যান্য সব বন্ধুরাও, তারাও বলছে যে এই ডাকছে কেন, কি ব্যাপার, হ্যাঁ, এই তমালের কি কিছু হয়ে গেল নাকি? এবার সব বন্ধু মিলে তমালের বাড়িতে চলে গেছে এই রাত্রিরে, অতটা রাতে। আর সবাই কিন্তু মানে তখন মানে ড্রিঙ্ক করা অবস্থায় রয়েছে। তো যাই হোক, ওদের বাড়িতে গেছে, গিয়ে দেখছে যে না কিছু না, তমালবাবু শ্বশুরিটাই রয়েছে, তার মেয়ে দাঁড়ানো, তার বাড়ির লোকজন দাঁড়ানো,
এরা বন্ধুরা গেছে, তা বলছে যে আমরা বন্ধুরা আর ওদের বাড়ির লোকজন মিলে জোনাকুড়ি লোক আমরা ওইখানে রয়েছি। তখন তমাল বলছে আমাদের দেখাচ্ছে, বলে দেখ সিসিটিভিটা দেখ, সিসিটিভি ফুটেজটা দেখ। এই তমালবাবু বাড়িতে এরা ঢোকার জায়গা থেকে সিসি ক্যামেরা লাগানো আছে, সিঁড়িতে ঘরের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে। আর তমালবাবু যেহেতু ব্যবসা করেন, ওনার একটা অভ্যেস আছে যে উনি এই রোজ রাতে শুতে যাওয়ার আগে সিসিটিভি ফুটেজটা উনি চেক করেন, চেক করে উনি শুতে যান। ঠিক আছে, এটা ওনার একটা হ্যাবিট। তো এইবারে সিসিটিভি ফুটেজটা চালিয়েছে বলে দেখ তোরা। এবার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তমালবাবু সিঁড়ি দিয়ে উঠে আসছেন, তার পিছনে পিছনে সাদা কাপড় একদম, আমি এরকম যেন মিল্কি হোয়াইট এরকম এইরকম সাদা কাপড় জড়ানো কেউ একজন পিছনে পিছনে তমালবাবুর পিছনে পিছনে উঠে আসছে। তবে যে উঠে আসছে তার পাটা কিন্তু মাটিতে নেই, ভাসমান অবস্থায় আছে, এবং মাঝে মধ্যে সে হাত বাড়াচ্ছে। ঠিক আছে, মাঝে মধ্যে সে হাত বাড়াচ্ছে। তখন তমালবাবু বলছে দেখেছিস, এই দেখ এই দেখ এই দেখ, আর নেই জিনিসটা। ওইরকম তমালবাবুর ওই পিছন পিছন আস্তে আস্তে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বললো জানিস তো আমরা বাড়ি ঘর দুয়ার সব মিলে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। এটা তো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কী করি বলতো? তো আমরা না ওই সুমন্তবাবু বলছে আমরা ওই মানে সিসিটিভি ফুটেজ দেখে মানে আমরাও খুব মানে বিভ্রান্ত হয়ে গেছি, যেটা কি ভাই, পিছনে পিছনে এরকম হাওয়ার মধ্যে এরকম ভাসতে ভাসতে আসছে, মাঝে মধ্যে হাত বাড়াচ্ছে। তো এটা তো অন্য কিছু ব্যাপার। তো তখন ও পরের দিন একজন গুণিনকে ডাকা হলো। হুম, ওই তান্ত্রিক টাইপের আর কি, তাকে ডেকেছে, ডেকে ওই ফুটেজ দেখিয়েছে। তো দেখানোর পরে তখন ওই তান্ত্রিক বলছে যে দেখুন, এত মানে সব ঘটনা খুলে বলেছে, এই হয়েছিল, আমি বাড়িতে এরকম মাংস নিয়ে আসছিলাম, এইভাবে। তখন উনি বলেছেন এইভাবে রাত্রিবেলাতে রান্না করা মাংস হোক বা কাঁচা হোক বা যাই হোক, মাছ বা কোনো জিনিস এই জাতীয় আনাটা ঠিক না। এতে এরা অ্যাট্যাক্ট হয়, অনেক সময় এরা ধাওয়া করে। আবার মেবি হতে পারে আপনার স্ত্রী মারা গেছেন, তিনিও হতে পারেন তার মেয়েকে হয়তো দেখতে এসছেন, এটাও হতে পারে। তবে যাই হোক না কেন, বাড়িতে কিন্তু একটা পুজো দিয়ে যজ্ঞ করে পুজো দিয়ে আমি বাড়িটা বেঁধে দেবো, যদি আপনি রাজি থাকেন তো বলুন। তো তখন তমলবাবু বলেছে হ্যাঁ তাই করুন, তাই করুন। তো ওই গুণিন ভদ্রলোক তাই করেছে, তান্ত্রিক ভদ্রলোক পুজো আচ্ছা করে হোমযজ্ঞ করে বাড়িটাকে বেঁধে দিয়েছে। কিন্তু বলেছে যে দেখুন তবুও কখনো এই রাত্রির বেলায়, বিশেষত 4-5 জন একসাথে আসছেন গাড়ি করে, তখন ক্যারি করলেন আলাদা কথা, কিন্তু এইভাবে মোটর সাইকেলে বা সাইকেলে আপনি আসছেন অত রাত্রে মাছ মাংস নিয়ে ক্যারি করে, এগুলো করবেন না, এগুলোতে এরা অ্যাটাক্ট হয় এবং ঝামেলা করতে পারে। তো যাই হোক, এটা ছিল সুমন্তবাবুর গল্প। দেখুন যে কি অবস্থা, মাংস ক্যারি করতে গিয়ে কি বিপদ। মানে সবার তখন মানে ওই যেটুকু ড্রিঙ্কস করেছিল নেশা উতরে গেছে সব। তো চলুন এর পরে যে ঘটনাটা আমি বলি, এই ঘটনাটা একজন অধ্যাপকের জীবনে ঘটে যাওয়া ঘটনা। এই অধ্যাপকের নাম হচ্ছে, দেখুন আমি নামটা জানি কিন্তু আমি সংক্ষেপে নামটা নিলাম, কেন অনেক পরিচিতি আছে না, যেহেতু অধ্যাপনার সঙ্গে যুক্ত, কলেজে পড়ান। তো এনার নাম হচ্ছে কে সরকার। বুঝতে পারলেন, কে সরকার। ইনি মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে এনার বাড়ি। বুঝতে পারলেন। আর এনার কর্মস্থলটা হচ্ছে বহরমপুর থেকে আরো 23 কিলোমিটার ভিতরে এনার যেটা কাজের জায়গা, অর্থাৎ সেটা কলেজই হোক বা যাই হোক, সেখানে তিনি অধ্যাপনা করেন। তো উনি বলছেন যে আমি যেহেতু একজন প্রফেসর বা অধ্যাপক, তাই আমাকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ আমাকে চেনে, অনেকের সঙ্গে আমার পরিচয় আছে। কিন্তু ব্যাপারটা হলো কি, যে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা যখন আমি এদের কাছে বলতে যাই, তখন আমার মুখটা থেমে যায়। কেন জানেন? কারণ আমাদের সমাজে মানা না মানার একটা ব্যাপার আছে। কেউ মুচকি হাসবে, কেউ আমাকে পাগল সাব্যস্ত করবে, নানা রকম ব্যাপার থাকে, যার জন্য আমি একটু অন্তর্মুখী, আমি নিজেরটা নিজের মধ্যেই আমি চেপে রাখি। তবে আপনাকে জানাচ্ছি, এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল 2023 সালের 26শে জুন। 2023 সালের 26শে জুন কি হয়েছিল? 2023-এর 26শে জুন এই অধ্যাপক কে সরকারের সঙ্গে। প্রফেসর বাবু বলছেন যে 2023-এর 26শে জুন
আমি কলেজের একটা কাজের জন্য কলকাতায় যেতে হয় আমাকে, এবং শুধু আমি না, আমার সঙ্গে আরো 10 জন সহকর্মী ছিলেন। তারপরে বেশ কাজ টাজ ছিল আর কি। তো বলছেন যে আমি যেদিনকে কলকাতায় যাব সেদিন আমি ঔরঙ্গাবাদে আমার বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে আমি বহরমপুর আসি, এবং বহরমপুরে মেডিকেল কলেজ হাসপাতালের যে কোয়ার্টার আছে ওখানে আমার বন্ধু থাকে, তার কোয়ার্টারে আমি মোটর বাইকটাকে রাখি, রেখে ওখানে 2টো স্করপিও গাড়ি নিয়ে আমরা এই 11 জন কলকাতায় চলে আসি। এবার কলকাতায় এসে কাজ সারতে সারতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, সন্ধে হয়ে যায়। তা সন্ধে হয়ে গেলে তখনও কাজ কিন্তু শেষ হয়নি। তো আমি তখন বলতে থাকি যে আমার 10 জনই সহকর্মীকে যে তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি কাজটা শেষ করে তবে যাব। তারা একটু ইতস্তত করছিল যে কাজটা শেষ হোক, একবারই নয় যাবো বলে। না, ঠিক আছে তোমরা চলে যাও, বাকি যেটুকু কাজ আছে আমি শেষ করে দরকার হলে আমি ট্রেন ধরে নেবো, ঠিক আছে। তো যাই হোক, এরা গাড়ি নিয়ে তো চলে গেছে, বহরমপুরের দিকে রওনা হয়ে গেছে। এই অধ্যাপক তিনি একা বসে ওই কাজটা কমপ্লিট করছেন, এবং করার পরে একটা টাইমে ওনার কাজটা শেষ হয়ে গেছে। উনি তাড়াহুড়ো করে একদম শিয়ালদা স্টেশনে ঢুকে পড়েছেন যে ভাগীরথী এক্সপ্রেসটা ধরবেন। কিন্তু মানে এমনই কপাল, উনি ওই ট্রেনটা মিস করেন, ট্রেনটা মিস করে যান। এবং ট্রেনটা মিস করার ফলে উনি একটু মানে হতাশাগ্রস্ত হয়ে যান যে কী ব্যাপার, কী হলো, ট্রেনটা মিস হয়ে গেল, কী করবো এখন, ঠিক এরকম একটা ব্যাপার। তা এটা করেছেন কি, কৃষ্ণনগর লোকালে উনি চেপে বসলেন, এবং কৃষ্ণনগর লোকালে চেপে বসে কৃষ্ণনগরে এসে নেমেছেন। কি করি কি করি, কিভাবে যাব, 11টা বেজে গেছে। তো তখন একটা ওই লালগোলা প্যাসেঞ্জার বোধহয়, উনি বলেছেন লোকাল, লালগোলা লোকাল, বললো সেটা প্রচণ্ড ভিড়, ট্রেনটা এলো, আমি ট্রেনটাতে উঠলাম। উঠে বললো আমি বহরমপুরে যখন নামলাম তখন অনেক রাত হয়ে গেছে। আমি সেই মেডিকেল কলেজের সেই আমার যে বন্ধুর যে কোয়ার্টার সেখানে গিয়ে ওকে তুলে আমি মোটর সাইকেলটা বের করি। আমার বন্ধু আমাকে যেতে না করে, যে অনেক রাত হয়ে গেছে, তুই যাস না। বলছে ওখান থেকে আমার ঔরঙ্গাবাদে আমার বাড়ি 72 কিলোমিটার, যার মধ্যে 70 কিলোমিটার খালি ন্যাশনাল হাইওয়ে 34, জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক পড়ে। এইবার বললো আমার পারিবারিক কিছু সমস্যা ছিল যার জন্য আমি থাকতে চাইনি। তা আমি বললাম না রে, কিছু হবে না, আমি চলে যাব। মোটর সাইকেল বের করে বললো আমি ওখান থেকে চালিয়ে বহরমপুর বাস স্ট্যান্ডে আসি। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আমি আমার রাইডিং জ্যাকেটটা পরে নিই, কারণ তখন ভরা বর্ষাকাল। আমি রাইডিং জ্যাকেটটা পরে নিই, পরে নিয়ে গাড়ি চালাতে থাকি, গাড়ি চালাতে থাকি। বললো আমি 25 কিলোমিটার পার করবার পর একটা টোল প্লাজা পড়ে, ওই টোল প্লাজাটাকে আমি পার করেছি। পার করে আরও কিছুটা দূরে গিয়ে দেখছি একটা চায়ের দোকান খোলা আছে, 20-22 বছরের ছেলেটা সে দোকানটা খোলা রেখেছে। তা আমি ওখানে গাড়িটা দাঁড় করাই, দাঁড় করিয়ে ওই ছেলেটার থেকে আমি চা খাই। চা খেয়ে যখন আমি গাড়িটা স্টার্ট দিতে যাব তখন ছেলেটা আমাকে বলে যে দাদা এখন যাবেন না, রাস্তাঘাট একদম শুনশান, প্রায় রাত 2টো বাজে, আপনি একটু বসে যান। তো আমি ছেলেটার কথায়, প্রফেসর বলছেন, আমি ছেলেটার কথায় কর্ণপাত করিনি। আমি সোজা মোটর বাইকটা স্টার্ট করেছি। ওই যে রাস্তাঘাটের অবস্থা কি বলবো আপনাকে, মানে পুরো মানে কানাগুলির মতো হয়ে গেছে, অন্ধকার, মানে কিচ্ছু মানে একটা লোক নেই। তা আমি মোটর বাইক চালাচ্ছি, আমার মোটর বাইক 50-60 এইরকম গতিতে আমার মোটর বাইক চলছে। বলছে হঠাৎ একটা জায়গায় গিয়ে দেখছি আমার 30 মিটার দূরে, আমার মোটর সাইকেল থেকে 30 মিটার দূরে 4 লেনের রাস্তা, 30 মিটার দূরে একটা লাল মতো কি যেন এই লেন থেকে ওই লেনে চলে গেল। লাল কোনো শাড়ি পরা হোক বা কিছু হোক, আমি ঠিক বুঝলাম না, মানে 30 মিটার দূরে। বলে এবার আমি না মোটর সাইকেলটা ব্রেক কষে থামিয়ে দিই, থামিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখছি যে না, কেউ নেই। তো তখন ওই প্রফেসর ভাবছেন যে আমি মনে মনে চিন্তা করছি যে অনেক সময় হিজড়ারা এই লাল শাড়ি পরে ঠোঁটে লিপস্টিক মেখে টেকে একদম এই রাস্তায় বেরিয়ে থাকে, এবং এই রাস্তায় গাড়ি আটকে এরা পয়সা কড়ি চায়।
হতে পারে তাই বলে আমি আবার মোটর সাইকেল চালাতে শুরু করেছি। বলে এইবারে আমার আক্কেল গুড়ুম হয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি যে আমার মোটর সাইকেলে কেউ এক পাশে পা ঝুলিয়ে বসে আছে। ভাবতে পারছেন? বলছে কেউ একজন আমার মোটর সাইকেল, মহিলারা যেমন বসে না, যে মোটর সাইকেলের পিছনে ধরুন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে, তো ভদ্রমহিলা শাড়ি পরা এরকম একদিকে পা ঝুলিয়ে, ওনার পিঠের পরে এক হাত দিয়ে, ওনার হাজব্যান্ডের পিঠের পরে এক হাত দিয়ে এরকম যাচ্ছে সাপোর্ট নিয়ে। বলছে কেউ একজন বসে আছে ওই রকম। বলছে আমি মানে আচম্বিতে, মানে আমি মানে হতবাক হয়ে গেছি যে এটা কে। বলছে আমি গাড়ির স্পিড বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু অস্বাভাবিকভাবে আমি গাড়ির স্পিড বাড়াতে পারছি না, কিছুতেই বাড়ছে না। এবার ওই অবস্থার মধ্যে আমি চলছি, আপনি বললে বিশ্বাস করবেন না, তার নিঃশ্বাসটা আমার ঘাড়ে পড়ছে। সেটা উনি আমাকে স্যার বলে সম্বোধন করছেন, আমি পরে বলছি যে স্যার আপনি বললে বিশ্বাস করবেন না যে সেই যে নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে সে যে কত ভয়ানক, আমি আপনাকে লিখে বা অডিও করে বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। এত অস্বাভাবিক ভীতি, বুঝতে পারলেন? তো বলছে যে আমি কি করব, আমি তো গাড়ির পিক আপ আমি আমি বাড়াতে পারছি না, অ্যাক্সিলেটার দাবাচ্ছি, গাড়ি যাচ্ছে না, গাড়ি জোরে যাচ্ছে না, স্পিড বাড়াতে পারছি না। আমি একটু ঘাটটা কাত করে রাখবার চেষ্টা করছি, কারণ আমাকে তো সামনের দিকে দেখে চালাতে হবে, তা না তো আমি তো ধাক্কা গুঁতো মেরে দেবো কোথাও, কোনো ডিভাইডারে গিয়ে বা কোনো জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলে আমি আস্তে হালকা ঘাটটা একটুখানি ঘুরিয়ে লাল লাল মতো কি একটা দেখতে পেলাম, মানে যেই আমার পিছনে বসে থাক সে লাল কোনো কিছু পড়ে আছে। তার মানে আমি 30 মিটার আগে যেটা দেখেছি আমার গাড়ির, তাহলে এই সেই কিছু একটা হবে। বললো আমি খালি এইটুকু দেখেছি, তা আমি গাড়ি চালাচ্ছি, কাঠ হয়ে বসে আছি জানেন, ঠাকুরের নাম নিতে নিতে। আমি জানি এবার যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সোজা রাস্তাটা শিব মন্দির পড়ে, তা আমি ঠিক করেছি ওই শিব মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে যাব, এবং সেই মতো আমি শিব মন্দিরের সামনে গাড়িটা দাঁড় করাই। দাঁড় করিয়ে গাড়ি থেকে নামি, গাড়ির পিছনে কেউ ছিল না। আমি ওই শিব মন্দিরের ওই সিঁড়ির পরে গিয়ে বসি। কিছুক্ষণ বসার পর আমার শরীরটা হালকা হয়, কিন্তু এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদ, এত রাত্রে কোথায় যাচ্ছেন, একা এখানে বসে আছেন কেন, নানা রকম ঝুটঝামেলা। বলে ফলে আমি আবার মোটর সাইকেলটা নিয়ে কিছুটা দূরে একটা ধাবা আছে, ওই ধাবার মধ্যে আমি ঢুকি। ওখানে গাড়িটা আমি পার্ক করে আমি চোখে মুখে জল দিই। চোখে মুখে জল দিয়ে আমি ধাবার ভিতরে ঢুকে যাই। ঢুকে আমার ওই রাইডিং জ্যাকেটটা খুলে ফেলি। খুলে ওই ধাবায় যে বসার চেয়ারে, ওই চেয়ারের উপরে আমি জ্যাকেটটা রেখেছি। আমি রুটি আলু ভাজার অর্ডার করি এবং রুটি আলু ভাজা খাই। হঠাৎ আমার জ্যাকেটের দিকে চোখটা পড়েছে। যখন জ্যাকেটের দিকে চোখটা পড়ে তখন দেখছি যে আমার ডান দিকের কাঁধের ওই জায়গাটা পুরো একটা নখের আঁচড়। মানে কোনো মহিলা যদি একদিকে পা ঝুলিয়ে বসে তাহলে তার হাতটা কিন্তু আপনার ডান কাঁধের উপরে, আপনি গাড়ি চালাচ্ছেন ডান কাঁধের উপরে ওই জায়গাটায় যাবে, আর ঠিক সেই জায়গাটা দিয়েই বিশাল একটা নখের আঁচড়, মনে হয় যেন মানে জ্যাকেটটাকে কেটে দিয়েছে, বুঝলেন? বললো আমি রুটি আলু ভাজা খাই, খেয়ে জল টল খেয়ে আমি ওখান থেকে ওই জ্যাকেটটা আমার এর মধ্যে ব্যাগের মধ্যে পুরে ফেলি। ব্যাগের মধ্যে পুরে আমি ওখান থেকে ওই ধাবাতে আমি ওয়েট করি। ভোর 4টে যখন বাজে, আমি আর গাড়ি নিয়ে এগোইনি, আমি ভোর 4টে যখন বাজে তখন আমি গাড়ি স্টার্ট করি ওখান থেকে। জ্যাকেটটা আর আমি পরিনি। বাড়ির সামনে পৌঁছে আমি জ্যাকেটটাকে বার করে ওখানে পুড়িয়ে দিই, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারপর আমি ঘরে ঢুকি। এইবার বিজ্ঞান হয়তো অনেক কিছু, প্রফেসর বলছেন যে বিজ্ঞান হয়তো অনেক কিছুর যুক্তি বা ব্যাখ্যা দেবে, কিছু একটা বলে দেবে, কিন্তু জানেন বিজ্ঞান যা যুক্তি দেবে, যদি আমার ক্ষেত্রে কোনো যুক্তি দেয় সেটা আমার কাছে অন্তত গ্রহণযোগ্য হবে না, কারণ আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি। তো ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে বোধহয় ভালো হতো, কিন্তু এই ঘটনা আরো টানলো। কি হলো এরপরে শুনুন। এই প্রফেসর বলছেন যে ঠিক 1 বছর মাথায় জঙ্গিপুরে এক ব্যবসায়ীর সঙ্গে আমার আলাপ হয়। আলাপটা হয়েছিল ঠিক এইভাবে, আমি একটা দোকানে উঠেছি, ওখানে দেখি এক ভদ্রলোক আরো 3-4 জনের সাথে
এই অশরীরী ব্যাপার নিয়ে আলোচনা করছেন এবং কোনো একটা ঘটনা বলছেন। তখন তাদের সামনে আমি আমার ঘটনাটা বলতে শুরু করি, এবং যখন আমি আমার ঘটনাটা বলতে শুরু করি, হঠাৎই এই ভদ্রলোক আমাকে থামিয়ে দেন এবং থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে থাকেন যে আপনার সাথে কি এই জায়গাটাতে হয়েছিল? তো আমি তখন বলি যে হ্যাঁ, এই জায়গাটাতেই হয়েছে। তখন ওই ভদ্রলোক আমাকে একটা ছবি দেখান, সেই ছবিতে আমি দেখি যে সেই জায়গা, উনি গাড়িটা দাঁড় করিয়ে একটু ফ্রেশ হতে যাচ্ছিলেন। হঠাৎ তখন সন্ধ্যেবেলা হঠাৎ উনি দেখছেন যে রাস্তার ধারে দেখবেন অনেক সময় না অনেকে ওই প্রতিমা রেখে দেয়, কোনো সরস্বতী ঠাকুর বা মনসা ঠাকুর বা ঠাকুর, বড় ঠাকুরের রেখে দেয়, সেটাকে বিসর্জন না দিয়ে রেখে দেয়। ওইরকম কয়েক মাস আগে রাখা ওইরকম গাছের নিচে একটা ঠাকুর, তার পাশে কেউ একজন বসে, ঠাকুরের নিচে কেউ একজন বসে আছে। এবং ওই প্রফেসর আমাকে বলছেন যে সে ফটোকপি আপনি দেখলে না আপনার গায়ের রোম খাড়া দিয়ে যাবে। ভদ্রলোক তখন আমাকে ওই ছবিটা দেখালেন। তখন প্রফেসর ভদ্রলোক বলেছেন যে আপনি আমাকে ছবিটা একটু সেন্ড করুন না। উনি দিতে চাননি ছবিটা। উনি খালি একটা কথা বলেছেন যে একই জায়গায় আমার সাথে হয়েছে, আপনার ছিল 2 চাকা আর আমার 4 চাকা, তফাৎটাই। এবার ঘটনা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে তো ভালো হতো, কিন্তু না, ঘটনা তো আরো টানলো। কি করে টানলো? এই প্রফেসর বলছেন এরপরে 2024 সালের 27শে নভেম্বর আমি বহরমপুর থেকে বাড়ি ফিরছি। আমি একটা জিনিস একটু নোট করে রেখেছি, আপনাদের আমি শোনাবো। তো বহরমপুর থেকে আমি বাড়ি ফিরছি মোটর সাইকেলে, সেই জাতীয় সড়ক 34, একই রাস্তা, একই জায়গা দিয়ে আমাকে কিন্তু যেতে হবে। তো এইবারে আমি যাচ্ছি, এবার সেই জায়গাটা এসছে যে জায়গায় আমার সাথে আগে হয়েছিল, প্রায় 13-14 মাস আগে। ওই রকম 2023-এর 26শে জুন হয়েছিল, আর এটা 27শে নভেম্বর 2024। ঠিক ওই জায়গা দিয়ে আমার মনে হলো লাফ দিয়ে কেউ আমার গাড়িতে উঠলো, ঠিক সেই জায়গাতে। বলে এবারে পরিষ্কার, এবং আমার গাড়িটা ভারী হয়ে গেল। আপনি বললে বিশ্বাস করবেন না, মানে গাড়িটা আমার ভারী হয়ে গেল। সে যে কি অসহিষ্ণু অবস্থা, আপনার বললে আমি গাড়ির পিক আপ বাড়ানোর চেষ্টা করছি, গাড়ির পিক আপ বাড়ছে না। গাড়ির হেডলাইটের আলো কমে কমে আসছে, কখনো একটু জোরে হচ্ছে, কখনো কমে যাচ্ছে আলো। মহা মুশকিলে পড়েছি, অসহিষ্ণু অবস্থা, আমি কিছু করতে পারছি না, আমি গাড়ির স্পিড বাড়াতে পারছি না, কোনো কাজই হচ্ছে না, আমি খালি গাড়িটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনাকে একটা কথা বলি, আমার পিছনে যে এসে বসলো আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছে যে এ কোনো মহিলা 24 থেকে 25 বছর বয়স হবে। দেখুন, মানুষের সিক্স সেন্স না অনেক সময় কিছু কাজ করে যায়, অনেক কিছু বুঝতে পারে যে তার পিছনে কে বসলো বা কি হতে পারে। তো উনি বলছেন আমি কাঠ হয়ে গাড়ি চালাচ্ছি, বলে যে সে যে কি একটা অসহিষ্ণু অবস্থা। আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুখে মুখে আমি বলছি। বলে হনুমান চল্লিশ আমার পুরো মানে লাইন মনে নেই, কিন্তু যেটুকু লাইন মনে আছে আমি তাই আওড়াচ্ছি। বুঝতে পেরেছেন? এইভাবে আমি মানে একটা মানে সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাকে আমি সেটা বলে বোঝাতে পারবো না, বা লিখে বোঝানো আমার সম্ভব না যে আমার পক্ষে মানে সেটা নেওয়া কত কষ্টকর। বলে আমি যাচ্ছি এইভাবে আমি 16 কিলোমিটার আমি চালিয়েছি, জানেন? 16 কিলোমিটার কন্টিনিউ সেখানে বসা। হঠাৎ একটা জায়গায় গিয়ে বলছে আমি কানের কাছে একটা আওয়াজ আমি শুনতে পেলাম হালকা। আমাকে কেউ বলছে যে আপনি কি খুব কষ্টে আছেন? আপনি নিজেকে একা মনে করেন? আপনি এত নিজেকে দুর্বল ভাবছেন কেন? ঠিক এই কথা তিনটে। আপনি কি খুব কষ্টে আছেন? আপনি নিজেকে একা মনে করেন কেন? আপনি নিজেকে দুর্বল ভাবছেন কেন? খুব ভাষা এই আওয়াজটা ওই প্রফেসরের কানে আসে এবং গাড়িটা ওখানেই হালকা হয়ে যায়। এই তিনটে কথা শোনার পর গাড়িটা ওখানে হালকা হয়ে যায়। সরকারবাবু বলছেন, মানে অধ্যাপক বাবু বলছেন যে আমি কিন্তু ওই 16 কিলোমিটারের মধ্যে কোনো জায়গায় আমি গাড়িটা দাঁড় করাতে পারতাম।
আমি কোনো জায়গায় গাড়িটা দাঁড় করাতে পারতাম, কোনো মোড়ে আমি দাঁড় করাতে পারতাম, কোনো দোকানে আমি দাঁড় করাতে পারতাম, কিন্তু আমি দাঁড় করাইনি। তারও একটা কারণ ছিল, কারণ আমার অনুসন্ধিৎসা ছিল, আমার জিজ্ঞাসা চিহ্ন ছিল যে আমার পিছনে কে বসে আছে, এইটা দেখার, কে বসে আছে। কিন্তু যখন 16 কিলোমিটার এসে যখন এই কথা তিনটে আমি শুনতে পেলাম, আমার গাড়িটা হালকা হয়ে গেল। এবং যে জায়গাটায় গাড়িটা হালকা হয়ে গেল, আপনাকে বললে বিশ্বাস করবেন না, কয়েক বছর আগে আমি জানি যে ওইখানে মানে গাড়ি অ্যাক্সিডেন্টে কলেজের এক ছাত্রী মারা গেছিল, ঠিক ওই জায়গাটায়। তাহলে কি আমার পিছনে সেই এসে বসেছিল? আমি কনফার্ম নই। প্রফেসর আমাকে বলছে আমি কনফার্ম নই যে সেই কিনা। তবে সেই হোক বা যেই হোক, যেখানে এসে আমার গাড়িটা হালকা হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে তার উপস্থিতির জায়গাটা আমার মোটরসাইকেল ক্রস করে ফেলেছে। মানে যতটুকু এরিয়া নিয়ে তার উপস্থিতি, সেই জায়গাটা ততক্ষণে আমার মোটরসাইকেল ক্রস করে ফেলেছে, যার জন্য আমার গাড়িটা ওখান থেকে হালকা হয়ে গেল। আমি আর দেখতে পেলাম না, কারণ আমার খুব অনুসন্ধিৎসা ছিল কে এসে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমাকে এই অধ্যাপক বলছেন যে সে জানলো কি করে যে আপনি কি খুব কষ্টে আছেন। আপনাকে বললে বিশ্বাস করবেন না, আমি আপনাকে খোলাখুলি বলছি, আমি তখন প্রচণ্ড অসুবিধাগ্রস্ত অবস্থায় ছিলাম এবং মানে প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। এবং আমি আপনাকে আগেও বলেছি যে আমি একটু অন্তর্মুখী। আমার ভিতরের যা কিছু মানসিক চাপ বলুন বা বলুন বা ঝামেলা ঝঞ্ঝাট বলুন, এগুলো আমি মানে নিজের মধ্যে আমি হাইড করে রাখি, আমি কখনো বাইরে এগুলো আনি না। আমি একটু অন্তর্মুখী লোক। তো এই জন্য আমি, কিন্তু সে জানলো কি করে যে আপনি কি খুব কষ্টে আছেন? সে জানলো কে সে? এটা কি সেই কলেজ ছাত্রী, না সেই আগের দিনের কেউ? ঠিক এই একই জায়গা থেকে আমার গাড়িতে উঠেছে, আমার মোটর বাইকে। তাহলে বলুন যে, এবার বলুন বিজ্ঞান কি ব্যাখ্যা দেবে? কি ব্যাখ্যা দেবে? কিছু একটা ব্যাখ্যা দেবে, যে ব্যাখ্যাটা আমি গ্রাহ্য করব না, আমার পক্ষে সম্ভব না গ্রহণ করার। কারণ আমার সাথে একবার না দুইবার এই একই জায়গায় ঘটনা ঘটেছে। তখন আমি ওনাকে লিখি যে আচ্ছা, ওই ভদ্রলোক যেটা জঙ্গিপুরে যেই ব্যবসায়ী যার কাছে আপনি ছবিটা চেয়েছিলেন তিনি দেননি, ওনার কি হয়েছিল? তখন উনি আমাকে বলেন যে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং উনি ওই একই জায়গাতে উনি যাচ্ছিলেন। এবং গাড়িটা যখন মানে আমার সঙ্গে যে জায়গাটা হয়েছে ওই জায়গাটায় গাড়িটা ওনার 4 চাকা ছিল, আমার 2 চাকা। উনি 4 চাকা গাড়িটা ওখানে দাঁড় করান একটু ফ্রেশ হবার জন্য, মানে হয়তো রাস্তায় নেমে একটু প্রস্রাব টস্রাব করবেন এইরকম। বলে হঠাৎ উনি দেখতে পান যে কোনো একটা গাছের নিচে কোনো একটা মূর্তির সামনে কেউ বসে আছে এরকম। ওনার শরীরে তখন একটা কাঁপুনি হয় এবং ওই উনি এবারে কি করবেন, মানে ওখান থেকে পালাবেন না কি করবেন, উনি কাঁপা কাঁপা হাতে মোবাইলটায় একটা ছবি তোলেন অনেক দূর থেকে। সে ছবি বিভৎস, আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই ছবি। এবং উনি সঙ্গে সঙ্গে ওই ছবিটা নিয়ে উনি গাড়িতে উঠে ওখান থেকে স্টিয়ারিং ঘুরিয়ে পালিয়ে যান। তো প্রফেসর আমাকে বলেছেন যদি কখনো ছবিটা আমি পাই আপনাকে আমি দেব, এবং আমাকে দিলে আমি নিশ্চয়ই দেখাবো। ওটা তো রাস্তার ছবি, আমার দেখাতে কোনো আপত্তি নেই। কারণ দুর্গাপুরের বাড়ির ছবিটা আমি দেখাতে পারিনি আপনাদের, কারণ ওটা অফিস পারপাস ইউজ হয়। আমি কেস খেয়ে যাবো, দরকার নেই। আমি জনায়ের বাড়িটা দেখিয়েছিলাম, কারণ ওটা পোড়ো বাড়ি, সেটা আমি দেখাতে পারি। দুর্গাপুরের বাড়ির ছবি আমার কাছে আছে, কিন্তু আমি দেখাবো না, কারণ ওটা দেখাতে গেলে ঝামেলা। একটা ছেলে আমাকে রেগে বলেছিল আপনার সাবস্ক্রিপশন আমি তুলে নিলাম। আমি বললাম, তুলে নাও ভাই, কিছু কী করবো, আমি তোমাকে বাড়ির ঠিকানা বলবো নাকি? মাথা খারাপ, এগুলো হয়? তাহলে তো আমি ইউটিউবে ছবিটা দিয়ে দিতে পারতাম, এগুলো হয় না। তো যাই হোক, এটা ছিল ওই প্রফেসরের জীবনের ঘটে যাওয়া ঘটনা। ওনার নামটা আমি খুব ভালো জানি, তা আমি আর বললাম না, যেহেতু সমাজে একজন পরিচিত মানুষ এবং মুর্শিদাবাদ বা ওই বহরমপুরের ওই কলেজের অনেক ছাত্রছাত্রী হয়তো আছেন, তারাও হয়তো ইউটিউব দেখবেন শুনবেন। ওনার নাম হচ্ছে কে সরকার। এবার কে সরকার দিয়ে কে আছে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? যদি ওইখানকার কেউ থাকেন, হুম, ওই বহরমপুর থেকে আরও 23 কিলোমিটার ভিতরে ওনার যে কর্মস্থল, সেখানে যদি কেউ থাকেন তাহলে জানতে পারবেন কে সরকারকে। তাহলে আমি আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো চলুন আজকে ঘটনা আমি এখানে শেষ করি, কারণ অনেকে বলেন যে একটু ভিডিও একটু মিনিমাইজ করা ভালো। তো
জানি না আমি ঘটনাটা বলতে যতক্ষণ সময় লাগলো, আমার মনে হয় বেশি সময় নিইনি, আজকে ভিডিওটা ছোটোই হয়েছে। আপনারা শুনতে থাকুন, কারণ অনেক ঘটনা এরপরে আছে আমি বলবো, সব এক এক করে আমাকে ক্লিয়ার করতে হবে। তো আজকে দুটো ঘটনা বললাম। যারা এরকম ঘটনা পাঠাতে চান, যারা এরকম এই অধ্যাপক মশাইয়ের মতো যারা মনের ভিতরে রেখে দিয়েছেন, হয়তো আপনার সাথে ঘটেনি, আপনি হয়তো শুনেছেন, আপনি শেয়ার করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন চাইলে। তো আমাকে শেয়ার করবার ঠিকানা হলো আমার ডেসক্রিপশন বক্স, যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্রম অতীত। ওই জায়গাটা একটু প্রেস করলেই ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, এবং সেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওর নিচে। ওখানে এসে একটা হাই লিখবেন, তবে যাদের কাছে ঘটনা আছে তারাই আসবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ কখন কি ঘটনা আসে ওই মালগাড়ির মতো আমি জানি না। এই ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি অধ্যাপক স্যারকে, উনি আমাকে স্যার সম্বোধন করেছেন। আমি আপনাকে বলি যে স্যার আমি না, স্যার আপনি। আপনি একজন বিদ্বজন অধ্যাপক মানুষ। আমি 78 সালের একজন কমার্স গ্র্যাজুয়েট, পাতি গ্র্যাজুয়েট। সুতরাং আপনি একটা শিক্ষা যোগ্যতার দিক থেকে আপনি অনেক এগিয়ে। তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার যা কিছু ঝামেলা বা যদি কিছু থাকে সেগুলো দূরীভূত হোক, এইটাই অশরীরী পরিবারের পক্ষ থেকে আমি কামনা করি। এবং আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর ওই প্রফেসর স্যারকে আমি একটা কথাই বলবো, যদি এটা তো আপনার জীবনের ঘটনা, যদি অন্য কোনো ঘটনা থাকে আপনি নিশ্চয়ই পাঠাবেন। অশরীরী চ্যানেলে শোনার জন্য এবং দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যে আপনার মতো মানুষ তার জীবনের ঘটনা আমাকে পাঠিয়েছেন। আমি সবাইকে বললাম, এবারে হাজার হাজার মানুষ কিন্তু এটা শুনবে, এবং আমার মনে হয় স্যার আপনি খানিকটা হালকা হয়ে যাবেন। কারণ ঘটনাটা আমি যখন গ্রুপে গল্প বলতাম তখন অনেকেই আমাকে বলতেন যে আজকে আমার মনটা অনেক হালকা হয়ে গেল, আমি সবাইকে জানাতে পারলাম। আমি আপনার ঘটনা জানালাম, আশা করি আপনার মনটা অনেক হালকা হয়ে যাবে। আপনি নিজেও শুনবেন আমি ঠিক বললাম কি ভুল বললাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে ঠিক এরকম কোনো বুধবার, মঙ্গলবার, বুধবার, সোমবার অথবা শুক্রবার, যে কোনো দিন। কারণ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন যাবে। এই ৩ দিনের মধ্যে হয়তো সোমবার বললাম, বুধবার বললাম, আবার শুক্রবার বললাম। কোনোদিন হয়তো সোমবার বলা হলো না, বুধবার বললাম, হ্যাঁ, আবার শুক্রবার বললাম, আবার শুক্রবার বলে গিয়ে হবে তো সোমবার বলা হলো না, বুধবার বললাম। যাই হোক, এই ৩ দিনের মধ্যে থাকে, সোম, বুধ, শুক্র। তাহলে আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট সেকশনে জানান যে ঘটনা আপনাদের কেমন লাগলো। নেক্সট ঘটনার জন্য আমি আবার আসবো, অনেক ঘটনা আছে বলবো। তাহলে আজকের মতো আসি। নমস্কার সবাইকে।